শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। স্থির চোখে মারিহাম ইয়াসিফের মলিন মুখপানে তাকিয়ে রইল। সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। একাকী ভাবার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ার কথা ভেবে পা বাড়াতেই সহসা ওর হাতের কবজি চেপে ধরে বাদ সাধল ইয়াসিফ। গোটা 15টা দিন তুমি নির্দয়ের মতো আমাকে টর্চার করে গেছো। আমি সবটা বলে তোমাকে হেল্প করতে চাইছি। মানে তোমার বোঝা উচিত নিশ্চয়ই বিশেষ কারণ আছে বলেই আমি তোমাকে হেল্প করব বলছি। তাহলে তুমি কেন বারবার ইঙ্গিতপূর্ণ হাসি হাসতে ইন্টারোগেটের সময়? যাতে তুমি অধৈর্য হয়েও জেনার মাঝে একটুখানি হলেও বলে উঠতে আমাকে আসলে কেন ভিকটিম ভাবছো আমাকে। ইয়াসিফও অবিলম্বে জবাব দিল। উত্তরটা বিশ্বাসযোগ্য লাগলো ওর। ছোটবেলা থেকেই অ্যাডওয়ার্ডের সঙ্গ পেয়ে বড় হওয়ার ক্রিমিনালদের ইন্টারোগেট করা, তাদের সাইকোলজি বোঝা, আরও অনেক কিছুতেই ধারণা অর্জন করেছে সে। আলিয়া আর অ্যাডওয়ার্ড একসঙ্গে থাকাকালীন অ্যাডওয়ার্ড ব্যক্তিটি আপন কন্যার মতোই ওকে আগলেছে, সব কিছুতে ওর অবলম্বন হয়েছে। তাই তো মারিহাম যোগ্যতা সম্পূর্ণ মানুষ হতেই অ্যাডওয়ার্ডের পেশাকে গ্রহণ করেছিল সে। কিন্তু ভাগ্য বিড়ম্বনায় সিটি অফ লন্ডন পুলিশ অফিসার পদটি ত্যাগ করে আজ বাংলাদেশের মাটিতে সে মায়ের খোঁজে। কবজিতে চেপে ধরা ইয়াসিফের হাতটা সরিয়ে মারিহাম নীরবে ইয়াসিফের কাছে বসল। ইয়াসিফ নিজেও উঠে বসার চেষ্টা করল। তখন শরীরের হাড়ে হাড়ে ব্যথা তার। মারিহামের প্রতিটা মারের কৈশোরী ছিল এমন যে ব্যথা হজম করা মুশকিল হবে। ঘুমিয়েও সে ব্যথার অনুভব ভুলতে পারবে না। ইয়াসিফ সত্যি অবাক হয় না, নিজের দুর্দশা দেখে নয়, অবাক হয় মারিয়ামের মারের কৌশল আর জেরা করার ধরন দেখে। শুয়ে থাকো, আগামী 7 দিন প্রপার ট্রিটমেন্ট পেলেই সুস্থ হয়ে যাবে। ভরাট কণ্ঠ মারিহামের, তাই উপদেশটা খুব গম্ভীর শোনালো। ইয়াসিফ তবুও চেষ্টা করে উঠে বসল। তখনই মেরুদণ্ড আর কোমরে বিষের মতো ব্যথা অনুভব করতেই চেহারা বিকৃতি হয়ে উঠল তার। মারিহাম তা জানতো বলেই ব্যতিব্যস্ত হলো না। বালিশটা বিছানার হেডবোর্ড স্লাইডে ঠেকিয়ে দিয়ে ইয়াসিফকে আধশোয়া করে বসিয়ে দিল আর হাঁটুর নিচে আরেকটা বালিশ রেখে দিল তার। থ্যাঙ্কস। আমি সত্যি জানি না তোমার মায়ের নিখোঁজ হওয়ার পেছনে আমাকে কেন দোষী ভাবছো তুমি। শেখ পরিবারই বা কীভাবে জড়িত সেটাও বুঝতে পারছি না। ইয়াসিফ যদিও অনুমান করছে আলিয়ার নাফিলের জন্যই শেখ বাড়ি এসেছিল হয়তো। চুপচাপ কিছুক্ষণ ভেবে মারিয়াম শেখ বাড়ির গেটে থাকা সে সিকিউরিটি গার্ডের কাছে পাওয়া আলিয়ার ফোনের বিষয়টা জানালো। আর এই ফোন খোলা ছিল বলেই তা ট্রেস করে সে শেখ বাড়ি অবধি পৌঁছাতে পেরেছে। ইয়াসিফ নিজেও এবার ভাবনার অথই সমুদ্রে ডুবল। তা ওর চোখের তারায় আর কুঞ্চিত কপালের রেখাতেই ফুটে উঠল। সে মুহূর্তে মারিহামও চেয়ে থাকলো তার দিকে, জহুরি চোখে ইয়াসিফের চোখ মুখের অভিব্যক্তি লক্ষ্য করে। কিছুটাই উপলব্ধি হলো ওর, ইয়াসিফ আলিয়া সম্পর্কিত ঘটনার সঙ্গে সত্যি হয়তো জড়িত নয়। মুখ খুলল ইয়াসিফ। আমি প্রায় 1 বছর যাবৎ আমার স্পোর্টস কার ব্যবহার করি। পুরনো কারটা এখন আমার বাসার নারী সদস্যের জন্যই থাকে, আর এখানেই মিলাতে পারছি না ব্যাপারটা। আচ্ছা, তুমি কি বলতে পারবে তোমার মমকে কত তারিখে দেখা গেছিল ওখানে? একজাক্টলি তারিখটা না বলতে পারলো আগের পিছনের তারিখটা। মারিহাম জিজ্ঞেস করেছিল সিকিউরিটি গার্ডকে তারিখটা। সে জানিয়েছিল 13ই আগস্ট। সেটাই জানালো ইয়াসিফকে। ইয়াসিফ জিজ্ঞেস করলো সেদিন কি বার ছিল। ফোন থেকে বারটা খোঁজ করে মারিহাম তাকে জানালে ইয়াসিফ ভাবতে বসল। 3 মাস আগের ওই দিনে নাওফিল তাওসিফ কেউই গাজীপুর ছিল না। সে নিজে রাঙামাটি, আর তাওসিফ তো দেশের বাইরে। তার বাবা জাহিদ শেখ আর বড় কাকু জাকিরও তখন উত্তরার নিজেদের অফিসে। ওই দিন শনিবার ছিল সেদিনটা। মাহতাব শেখের তো সেই সময়ে বাসায় থাকার কথা না। তাহলে কি ফোন থেকেই এই 3 জনের কেউ আলিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল? কেন তাকে আটকে ফেললো তারা? কথাটা ঠিক তারা নয়, যে কোনো একজন ব্যক্তি আলিয়া মামলাটি হ্যান্ডেল করছে। সেই একজনটা কে সেটা জানার জন্য গাজীপুরে যেতে হবে ওকে।
আকস্মিকভাবে ইয়াসিফ জখম হওয়া নিজের ডান হাতটাতে মারিহামের কোলের উপর রাখা ওর হাত দুটো আঁকড়ে ধরল নরম করে। আমি তোমাকে এখন যা বলবো তা কি তুমি বিশ্বাস করবে? কি বলবে তুমি? আমাকে বিশ্বাস করতে হবে সেটা কিন্তু বারবার বলছি তোমাকে। তার আগে আমাকে একটা কথা জানাও, তোমার সঠিক বয়সটা। সরি, এটা জানতে চাওয়া ম্যানারেসের মাঝে পড়ে না, কিন্তু আমার জানাটা অপরিহার্য। মারিহামের এবার সন্দেহ হচ্ছে, এই শেখ পরিবারেই ওর রক্তের রেখার হদিশ রয়েছে কি। ভাবতে ভাবতেই জানিয়ে দিল, 24+। মিথ্যা বলছো না তো? বয়স নিয়ে ন্যাকামি করার মতো মেয়ে নই আমি। ঝট করে তখনই ওর হাতটা ছেড়ে দিল ইয়াসিফ। যে মায়া আর টান নিয়ে মারিহামের হাতটা ধরেছিল সে, তা হলেও নিজের রক্তের আপন কেউ ভেবে। কিন্তু সেই টানটা আদৌ সত্য নাকি মিথ্যা তা ভেবেই এখন বিভ্রান্ত হচ্ছে ইয়াসিফ। নফিলের যমজ বোনের নাম মারিহাম ছিল, সে হিসেবে তো তাহলে 28 বছর পূর্ণ হওয়ার কথা মারিহামের। কিন্তু পাশের এই মেয়েটির ছিপছিপে শরীর আর মুখের আদলেই মনে হচ্ছে 20 বা 22 বছরের সে। এই জন্যই প্রশ্নটা করলো ইয়াসিফ। সেখানে মারিহামের 24+ স্বীকারোক্তি দেওয়াটা মিথ্যে হওয়ার কথা না আসলে। এদিকে যে কারণে মারিহামকে চেনা চেনা লাগছিল তার কারণটাও খুঁজে পেয়েছে সে। আয়মান মেহরিনকে ছবিতে সে দেখেছে সেই কলেজ জীবনে, কিংবা তারও আগে হবে হয়তো। সেই মানুষটির মুখাবয়ব স্মৃতির পাতায় কিছুটা ঝাপসা বলা যায়, তবুও যতটা মনে আছে তাতেই মারিহামের মুখের আদলের সঙ্গে আয়মানের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় অনেকখানি। ওদিকে নাফিল বাবা মা সম্মিলিত হয়েও তার মাঝেও এতটা সেই সাদৃশ্য নেই। মাথার ভেতর এলোমেলো লাগছে ইয়াসিফের। হটকারীর মতো মারিহামকে অনুরোধ করে বসল, টেররিস্ট আয়মান মেহরিন লিখে একবার গুগল করবে প্লিজ? কেন? তুমি ঠিক কি বলতে চাইছো আমি কিন্তু বুঝতে পারছি না। একবার বয়স জিজ্ঞেস করছো, আবার টেররিস্টকে দেখতে চাইছো। গেম খেলছো আমার সঙ্গে? কি বলবো, আমার নিজের ব্রেনই আমার সঙ্গে গেম খেলছে মনে হয়। ফাজলস তো মেলে না। বিড়বিড় করে শবোক্তি করল ইয়াসিফ। মারিহাম শুধু কঠিন চোখে তার ঠোঁট দুটোই নড়তে দেখল। তা খেয়াল করে ইয়াসিফ জানালো, আমাকে এভাবে জিম্মি করে রেখে তুমি তোমার মমকে পাবে না মারিয়াম। তার সঙ্গে মূলত কি হয়েছে তা জানতে হলে আমাকে ছাড়তে হবে তোমাকে। আচ্ছা, তারপর 15 দিনের শোধ তুলতে আর দেরি করবে না, তাই তো? বিদ্রুপ গলায় বলল মারিহাম। দীর্ঘশ্বাস ফেলে ইয়াসিফ হতাশাগ্রস্ত হয়ে, দেশি হোক আর বিদেশি, নারীর জাত বুঝবি কয়েক লাইন বেশি আর বেশি। মাথা দুলাতে দুলাতে মৃদু স্বরে শবোক্তি করে উঠে সে। কথাটা কিন্তু ঠিকই কানে পৌঁছলো মারিহামের। তো কত লাইন কম বুঝতে হবে বলো শুনি? না, যতক্ষণ না ইয়াসিফ নিশ্চিন্ত হতে পারছে নাওফিলের বোনই মারিহাম, ততক্ষণ সে এই ব্যাপারে কিছুই জানাবে না ওকে। শেখ পরিবারের কাছে আমি কেন প্রেশিয়াস বলো তো? তুমি অনেক কিছুই জানো, আমি বুঝতে পারছি। সব খুলে বলো আমাকে এক্ষুনি। এটা আসলে তোমার মমকে খুঁজে পাওয়ার পর বলতে পারবো, কারণ আমি নিজেও কনফিউজ। তোমার পরিবারের সঙ্গে আমার কোনো কানেকশন আছে? ডাউট করছি তেমনই, কিন্তু সেটা পুরোপুরি নিশ্চিত হতে হলে তোমার মমকে প্রয়োজন। তুমি কি তার ছবি দেখাবে আমাকে? মারিহাম না করল না। ফোন থেকে আলিয়ার ছবিটা বের করে ইয়াসিফকে দেখালো। ইয়াসিফ আরো বেশি বিভ্রান্তে পড়ল। আয়মান আর আলিয়া যমজ বোন, অথচ আয়মানের মুখের আদলের সঙ্গে এই আলিয়ার কোনো মিলই পাচ্ছে না সে। জোহরি চোখে একবার ইয়াসিফ মারিহামকে লক্ষ্য করতে থাকলো। এদিকে তো ঠিকই এই মেয়েটার সঙ্গে আয়মান মেহেরিনের সাদৃশ্য পুরো স্পষ্ট, কিন্তু সে আবার নফিলের যমজ নয়। সম্পূর্ণ ব্যাপারটাই কেমন ধাঁধার মতো হয়ে যাচ্ছে। থমথমে মুখ করে খাবার টেবিলে বসে আছে নফিল অনেকক্ষণ ধরেই, কিন্তু একটা খাবারও সে মুখে তুলছে না। কিরণ তার পাশে দাঁড়িয়ে কাচুমাচু মুখ করে। প্রতি বেলাতেই খাবার পরিবেশনের দায়িত্ব আজকাল তাকেই নিতে হয়। গত 7 দিন ধরে এ বাড়িতে বিশেষ একটা পরিবর্তন ঘটেছে। দিথিতি প্রতিদিন যতটা সুস্থ হচ্ছে ততটাই সে খিটখিটে মেজাজের হয়ে উঠছে কেন যেন। তবে সেটা কিরণ বা তৌসিফের সঙ্গে নয়, কেবল নফিলের সাথে। সে রাতে ওরা দু ভাই রুফটপে অনেকটা সময় কাটালো। ঠিক সে রাত থেকে দিথিতি কেমন যেন এড়িয়ে যাচ্ছে নওফিলকে। কথা বললেও সে কথাতে নওফিলের জন্য বিরক্ত স্পষ্ট, যেন নওফিলের সঙ্গে মাত্র 4 মাসের সংসারেই সে বড্ড অতিষ্ঠ হয়ে উঠেছে।
একদিন দুদিন করে গোটা 7 দিন যাবৎ এমনটা চলতে থাকলে শান্তধারা নাফিল আজ প্রচণ্ড রুষ্ট। এমন কেন করছে দিদিটি? তা নানাভাবে জিজ্ঞেস করেও নির্দিষ্ট কোনো জবাব পায়নি সে তার থেকে। আরও বলা যায় দিদিটি ওর প্রতি বিরক্ত ভাব বেশি প্রকাশ করছে তাতে। তার অসুস্থতার কথা চিন্তা করে একদিন নফিল তা মেনে নিয়ে মুখ বুজে ধৈর্য ধরে থাকলেও আজ ওর ধৈর্য চ্যুত হলো। আজকে অফিসে জরুরি মিটিং, উপস্থিত থাকতে হবে সবাইকে। তাওসিফ তাই নাস্তা সেরেই নফিল দিদিদের নখরা দেখার অপেক্ষা না করে বেরিয়ে গেছে। জিদ করে বসে থাকা নফিলকে খাবার টেবিলে ফেলেই, ভাইয়া আপনার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখনের মতন খেয়ে নিয়ে বেরিয়ে পড়ুন প্লিজ। তুমি ঘরে গিয়ে পড়তে বসো কিরণ, সামনে এক্সাম, এসব ফালতু ব্যাপার নিয়ে মাথা ব্যথা দেখাবে না। প্রচণ্ড কঠিন গলায় বলল নফিল। সে তীক্ষ্ণ চোখে সিঁড়ির পাড়ে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরেই। দিদিটিকে ডেকে পাঠানো হয়েছে কয়েকবার, কিন্তু অবাধ্য দিদিটি সে ডাক তোয়াক্কাও করেনি। এদিকে আজ সে নিচে এসে নফিলকে খাবার বেড়ে না দেওয়া অবধি আর নফিলের পাশে বসে নাস্তা না করা অবধি নফিল এভাবে বসে থাকবে বলে পণ করেছে। নফিলের এমন কঠোরতা মুখোমুখি কিরণ দাঁড়িয়ে থাকার সাহস পেল না আর। উপরে এসে দিদিটির ঘরে ঢুকে দেখল ফোনে কিছু একটা করছে দিদিটি বসে বসে। আপু কি হয়েছে, নাস্তা করেছিস? তোকে কতবার ডাকছে ভাইয়া, আজকে জরুরি মিটিং অফিসে, কিন্তু তোর বাড়াবাড়ির কারণে সে না খেয়েই বসে আছে। এমন অবাধ্য আচরণকে বেয়াদবি বলে আপু। নফিল এখনো যায়নি শুনে দিদিটি চমকালো। ফোনটা বিছানাতে রেখে কিরণকে প্রশ্নবিদ্ধ করলো অবাক গলায়। ও যায়নি? নিচে গিয়ে দেখ, আমার মনে হচ্ছে তোর জন্য আজকে খুব বড় একটা ঝামেলা হবে বাসায়। কোনো জবাব দিল না দিদিটি। ওনাটা মাথায় জড়িয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো দ্রুত। সিঁড়ির কাছে আসতেই নফিলের শীতল দৃঢ় চাহনির মুখোমুখি হলো সে। সাদা শার্টের হাতাটা এলোমেলোভাবে গুটিয়ে রাখা ওর। টাইটা রাগের চোটে হয়তো টানাটানি করেছিল, তাই সেটা এখন ঝুলে আছে ঢিলা হয়ে। হাতের পিঠে ঠুটনি ঠেকিয়ে শক্ত চোয়াল করে বসে সে স্থির চেয়েই আছে সিঁড়ির দিকে। তা দেখে ভেতরে ভেতরে দিদিটির কিছুটা ভয় হলেও চেহারাতে গত কয়েকদিনের অকারণ গম্ভীরতা তবুও সরল না তার। নফিলের পাশে এসে বসলো অনায়াসেই। নীরবে নফিলের প্লেটে খাবার তুলে নিজের প্লেটেও খাবার বেড়ে নিল, কিন্তু কোনা চোখে দেখতে পাচ্ছে সে। একইভাবেই নফিল চেয়ে আছে তার দিকে, তাই ধীর স্বরে বলল, খেতে আরম্ভ করো, দেরি হয়ে যাচ্ছে তো অফিসের। বলে পানির গ্লাসটা এগিয়ে দিল ওকে। খাবার মুখে দেওয়ার পূর্বে পানি পান করা নফিলের রোজকার অভ্যাস, কিন্তু কিরণের কথায় অক্ষরে অক্ষরে ফলে গেল। কাঁচের গ্লাসটা হাতে নিয়ে নফিল আকস্মাৎ আশ্রে ফেলল মেঝেতে। ঝনঝন বিকট আওয়াজে কিরণ আটকে উঠে ছুটে এলো ঘর থেকে। সিঁড়ি থেকে নামার সাহস হলো না যদিও। দিদিটির আত্মাটাও যেন ভয়ে ততস্থ হলো। খাবার প্লেটে নির্নিমেষ চেয়ে থাকলো, ভুলেও নওফিলের চোখে তাকাবার সাহস হলো না। তখনই বজ্রকণ্ঠে কিরণকে আদেশ করল নওফিল, কিরণ, কোচিংয়ে বেরিয়ে আজ লাঞ্চটা বাইরে থেকে করে নিও। মিহাদের ড্রাইভার চলে আসবে দুপুরে, ওর সঙ্গেই যাবে তুমি। রান্নার কাজের জন্য আমি রোনাকে না পাঠানো পর্যন্ত আজ যেন বাসায় কোনো রান্নাবান্না না হয় বলে দিচ্ছি। দিদিটির দিকে ফিরে না চেয়ে শুট হাতে নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল নওফিল। কিরণ বোনের কাছে এসে রাগী গলায় বলে উঠল তখন, না খেয়ে গেল ভাইয়া আজ তোর জন্য। তুই এমন কেন করছিস বলতো? যেটা প্রবলেম সেটা নিয়ে ডিসকাস করলেই তো সলিউশন পাওয়া যায়। তুই খুব বেশি বাড়াবাড়ি করছিস কয়েকদিন। কি হয়েছে তোর? খাবার প্লেট থেকে হাতটা তুলে নিয়ে দিদিটি নীরবেই উঠে বলতে পারল না বোনকে। জাকির শেখ প্রতিটা দিন একটু একটু করে নওফিলকে দূরে সরিয়ে দিচ্ছে তার থেকে। রোজ নওফিলের এই অফিস যাতায়াত, ওকে দিয়ে পার্টি অফিস সামলানো, এসব কিছুই তার থেকে নওফিলকে ছিনিয়ে নেওয়ার সূচনা এবং নিখুঁত পরিকল্পনা জাকির শেখের, যেটা পুরোপুরি বাস্তবায়িক হবে ওরা গাজীপুর গেলেই। এগুলো কি নওফিলকে বললে নওফিল বুঝবে, বিশ্বাস করবে তাকে? নিশ্চয়ই না। কইলে কি আর বাবার এক কথায় নিজের চাকরি ছেড়ে বাবার অফিসে ঢুকে পড়তো? না রাজনীতিতে জড়াতো। একটা ছোট্ট পাহাড়ের টিলাতে ছোট্ট ফার্ম হাউসে টানা 22 দিন কাটলো ইয়াসিফের। কেউ ভাবতেও পারবে না এই 22টা দিন বন্দি ইয়াসিফের সঙ্গে কতটা অমানবিক ঘটনা ঘটেছে। কিন্তু ইয়াসিফ তবুও নির্বিকার।
চঞ্চল এবং দৃঢ়মনের সেই আগের মতোই। আমরা তাহলে চট্টগ্রাম ছিলাম। চট্টগ্রাম তোমাকে ভুলবে না। এতগুলো দিনের নির্মম সময়গুলোকে ইঙ্গিত করে বলল মাফিসা। তা বুঝলো ইয়াসিফও। মাফিসার মতোই হাসতে চেষ্টা করল সেও। আমিও বলবো না। গাঢ় দৃষ্টি তখন ওর ড্রাইভিং সিটে বসার নিশ্চল গম্ভীর মারিহামের দিকে। না বলারই কথা। তো তুমি বেটার ফিল করছো তো না? হাতের আঙুলগুলোর দিকে তাকালো ইয়াসিফ। ডান হাতের আঙুলের করগুলোতে আঘাতের ফলে কালচে নীল হয়ে আছে, কিছুটা ফুলেও গেছে। ব্যথা আছে এখনো। এই আঙুলগুলোর ওপরই বেশি চাপ প্রয়োগ করত মারিহাম। কৃতজ্ঞ তোমার কাছে মেরি, অনেক বেশি খেয়াল নিয়েছো তুমি আমার। ডাক্তার হিসাবে এটা তো আমার ডিউটি, বাট আই এম সরি ম্যান। তোমার সঙ্গে যা হয়েছে তা দুঃখজনক। আমরা নিরুপায় আসলে। ইটস ওকে। আমি জড়িত না হলেও আমার ফ্যামিলির কেউ না কেউ তো জড়িত। বাট থ্যাঙ্কস তোমাকে এই জন্যই। তুমি আমাকে বিশ্বাস করেছো আর মারিয়ামকে কনভিন্স করেছো আমার জন্য। মাফিসা হঠাৎ একটু গম্ভীর হলো তখন। মনোযোগী ড্রাইভার মারিহামের দিকে চেয়ে উদাস কণ্ঠে বলল, তোমাকে বিশ্বাস না করা ছাড়া কোনো উপায়ও নেই। তুমি প্লিজ আন্টিকে খুঁজে পেতে সাহায্য করো। এলিন আন্টি খুব বেশি দিন বাঁচবেও না। সে শুধু কার্ডিওভাস্কুলার ডিজিজে অ্যাটাক না, লিভার ক্যান্সারও লাস্ট স্টেজে। ডক্টর নাকি বলেছিলেন তার হাতে হয়তো সময় আছে আর 4 কি 5 মাস। 4 মাসের কাছাকাছি তো চলছে এখন। নিশ্চয়ই বুঝতে পারছো ফ্লোরেন্সের মনের অবস্থা তাহলে কেমন। ইয়াসিফ নিজেও চায় না এই বৃদ্ধা মানুষটির কাছে না পৌঁছানো অবধি তার মৃত্যু ঘটুক। বেঁচে থাকা প্রয়োজন তার অন্তত ততক্ষণ যতক্ষণ না জাইন মাহাতাব আর আয়মান মেহেরিনের বিষয়ে কিছু না জানা যায় তার থেকে। এমন একটা সময়ে তোমাদের সাথে কাছাকাছি থাকার প্রয়োজন ছিল সব সময়। তাহলে এভাবে একা একা এখানে আসার সুযোগ পেতে না। আমরা তো জানতামই না তার অবস্থা। আন্টি কখনোই জানতে দেননি কাউকে। লাস্ট কতগুলো মান্থ ফ্লোরেন্স আলাদা থাকতো তার থেকে। কেন, কি প্রবলেম চলছিল ওদের? আঙ্কেল এডওয়ার্ডকে এলিন হুট করে ডিভোর্স দিতে চায়। আঙ্কেল রাজি ছিল না। আন্টিকে সে খুব ভালোবাসে। ফ্লোরেন্সও আন্টির ডিসিশনকে সাপোর্ট করতে পারেনি। এর মাঝে একদিন আন্টি পার্সোনাল ডায়েরিটা হাতে পড়ে ফ্লোরেন্সে। একটা পেজে লেখা পড়তে পারে। সেখানে লেখা ছিল এরকম, সারা বিশ্বের কাছে যে মানুষ দুটো ক্রিমিনাল, সেই মানুষ দুটো আমার জন্য অ্যাঞ্জেল। আমার মারিহাম, তোমার মতো রত্নকে তারা আমার জীবনে উৎসর্গ না করলে আমি বেঁচে থাকার কারণে পেতাম না। এই কথাগুলো নিছক আবেগী সংলাপ না, তাই না? কোনো অজানা সত্য লুকিয়ে এখানে। আন্টি রোজ ডায়েরি লেখার অভ্যাস থাকায় সেটা ফ্লোরেন্স বেশিক্ষণ কাছে রাখার সুযোগ পায়নি। ওর কথাগুলোর অর্থ কি তা জানতে বহুবার আন্টিকে জেরার মুখে ফেলেও আন্টি কিছুই বলেনি। তারপর কেন সে আঙ্কেল এডওয়ার্ডকে ডিভোর্স করতে চায় তা নিয়েও খুব ঝামেলা হয় ওদের। এই জন্য রাগ করে আন্টিকে ছেড়ে চলে যায় আঙ্কেলের সাথে। হয়তো মিস্টার এডওয়ার্ড দ্বারা প্রতারিত হচ্ছিলেন মিসেস এলেন। অযৌক্তিক কথাটা ইয়াসিফের বলা কেবল প্রত্যুত্তরে যেন মাবিসা প্রতিবাদ করে ওঠে। প্রতিবাদের ছলেই যেন আরো কথা উঠে আসে। আর ঠিক তাই হলো। তুমি কিছুই জানো না তাই এমনটা বলছো। তার প্রথম ওয়াইফ তাকে চিট করেছিল, যার জন্য অনেকগুলো বছর আঙ্কেল সিঙ্গেলই ছিলেন। প্রচুর ডেট করেছেন হয়তো। কিন্তু এলেন আন্টির সঙ্গে পরিচয় হওয়ার পর আর ছোট্ট ফ্লোরেন্সের মাঝে নিজের মেয়েকে অনুভব করার পর আঙ্কেল এরকম নাছোড়বান্দা হয়ে পড়েছিলেন আন্টিকে বিয়ে করার জন্য। আমার মম ড্যাডও তার পাগলামো দেখে এলেন আন্টিকে অনেক বুঝায়। তবে আন্টি ফ্লোরেন্সের প্রতি আঙ্কেল এডওয়ার্ডের নির্ভেজাল প্রকৃত ভালোবাসা দেখে বিয়ে করে তারা শেষমেশে। কিন্তু সত্যি বলতে আন্টিকে যতটা ভালোবাসে আঙ্কেল, ততটাই আন্টি অসুখী রেখেছেন সে আঙ্কেলকে। কেন? এটার কারণটা জানি না আমরা বলতে আমি, ফ্লোরেন্স আর আঙ্কেল। আমার মম ড্যাড হয়তো জানেন। তারা আন্টিকে খুব বোঝাতে দেখতাম। আন্টি প্রচুর ড্রিঙ্ক করতো। আঙ্কেলের প্রতি উদাসীন ছিল, সময় দিত না তাকে। সেই হিসাবে আঙ্কেল খুব ধৈর্যশীল প্রেমিক পুরুষ, তেমনই একজন ভালো বাবাও।
বিয়ের পর সে তো ফ্লোরেন্সের আপডেট করে নিয়েছিল। আপডেট না অ্যাডপ্ট, দূর কাট। বিয়ের পর সে তো ফ্লোরেন্সকে অ্যাডপ্ট করে নিয়েছিল। ফ্লোরেন্সের সব থেকে বেশি খেয়াল রাখতো সে। ফ্লোরেন্সের সব থেকে বেশি খেয়াল সেই রাখতো। এটা দেখে আন্টি হ্যাপি হতো আর নিশ্চিন্ত হতো, কিন্তু সে নিজের জীবনের প্রতি কেয়ারফুল ছিল না। সারা দিন রাত তার উদাসীনতা, মদ খাওয়া, এসব কোনো হাজবেন্ডেই বা মানতে পারে? দুজনের মাঝে ঝামেলা হতো প্রায়, তবে ফ্লোরেন্সের সামনে না কখনোই। কিন্তু ফ্লোরেন্স বুঝতো ওর মমের জন্য ঘরটাতে সব সময় আনন্দশূন্য অনুভব হয়। তোমরা নেইবার ওদের? হ্যাঁ, অনেক আগে থেকে। তোমরা দুজন এত ভালো বন্ধু, তাহলে দুইজন দুই প্রফেশন কেন চুজ করলে? সাধারণত যারা এমন বেস্ট ফ্রেন্ড তারা তো সব সময় একসঙ্গে থাকতে চায়। আমার মম ড্যাড দুজনেই ডক্টর, তাই আমার স্বপ্ন আগে থেকে এমনটা ছিল। আর ফ্লোরেন্স তো আঙ্কেল এডওয়ার্ডকে নিজের আইকন ভাবে, তাই তার পোশাকে চুজ করেছে ও। তাদের পেশা কি? ওহ, তোমাকে তো জানানো হয়নি, ফ্লোরেন্স পুলিশ অফিসার ছিল। ওর ইন্টারগ্রেশনের মুখে পড়ে আর টর্চার হয়ে কিছু ডাউট করতে পারোনি। এজন্য কিছুটা সন্দেহ ইয়াসিফেরও হয়েছিল বটে, কিন্তু কল্পনাতীত ছিল মারিহাম আইনের মানুষ হতে পারে। কিন্তু বেচারি চাকরিটা খুব বেশি দিন করতে পারলো না। তাহলে তো তোমরা বেশিরভাগই আলাদা থেকেছো পড়াশোনা, জব উভয়ের কারণেই। আমরা শুরু থেকেই পড়াশোনার জায়গাতে আলাদা। ও আমার থেকে জুনিয়র না। তাই? কি বলো, ও তোমার ছোট? দেখে তো মনে হয় না। তোমাদের কত বছরের? মনে হয় না, মনে না হওয়ায় বা কি আছে। আমি ওর থেকে কিছুটা হেলদি, আর ও অনেক বেশি রোগা। দেখছো না, লোকে কখনোই তোমার মতো সেম এজ ভাবেনি। কি জানি, মেয়েদের তো কখনো সঠিক বয়স বলতে দেখিনি। তোমার কাছে আমার বয়স চুরি করে লাভই বা কি? তোমাকে তো আর আমার বয়ফ্রেন্ড করছি না। অবজ্ঞা সুরে বলল মাবিশা। ইয়াসিফ তার কাজ ঘেঁষে এসে বসলো, তখন ফিস করে বলল, তুমি প্রপোজ করতে লজ্জা পেলে আমি করব মেরি? আমি টিপিক্যাল বাঙালি গার্লস না, হ্যান্ডসাম ম্যান। তোমাকে বয়ফ্রেন্ড করতে চাইলে 22 দিনে অনেক কিছু হতো আমাদের। ট্রিটমেন্ট নেবার বাহানায় আমাকে যেভাবে ফ্লার্ট করতে তুমি। আমাকে কোনো মেয়ে আজ পর্যন্ত অবজ্ঞা করেনি মেরি। আমরাও তো করিনি। কত খাতি করলাম বলো? কেবল ওয়ে অফ অনার ভিন্ন ছিল। এই আমি না তোমার ক্রাশ, আবার বলছো বয়ফ্রেন্ড করার শখ নেই। বাপ খাচ্ছ কেন এখন? লিসেন হ্যান্ডসাম অফিসার, ক্রাশ এন্ড বয়ফ্রেন্ড ম্যাটার এন্ড ডিফারেন্ট। তবে স্বীকার করতে হবে বয়ফ্রেন্ড হিসেবে তুমি অসব, বাট তোমার মধ্যে হাজবেন্ড ম্যাটেরিয়াল বিষয়টা নেই। আর আমার মম ড্যাড আমাকে রীতিমতো বিয়ের জন্য প্রেশারাইজ করছে বর্তমান। এখান থেকে ফিরলেই কিছু একটা হয়ে যাবে, তাই টাইম পাস করাও এনজয়েবল হবে না এখন। হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরো ব্যাপারটাই তো আমার কাছে বোরিং। আমি বিয়েতে কোনো দিনই আগ্রহী হব না। তুমি ওভার কনফিডেন্স কেন হচ্ছ? আমি তোমাকে বিয়ে করতে চাইবো? কথাগুলো একটু পছন্দ হলো না মাবিশার। অপমান বোধে চোখের তারায় রাগ ভেসে উঠল। সে নিজেও কখনো কোনো ছেলের থেকে অবজ্ঞা পায়নি, প্রথমবার পেয়েছে ইয়াসিফের থেকেই। তুমি এখন এত গায়ে পড়ছো কেন বলো? রাঙামাটিতে থাকাকালীন তো চেয়েও দেখতে না। খুব চালাক ভাবো নিজেকে না? আমি সফট টোনে কথা বলি বলে আমাকে সরল ভেবে পটিয়ে সবকিছু জেনে নিতে চাইছো? তা কি আমি টের পাচ্ছি না ভেবেছো? কণ্ঠ একটু উঁচু হয়ে গেছে বলে মারিহাম চকিতে পিছু ফিরে তাকালো। কি হয়েছে, খেপেছো কেন? কিছু না, ঠিক আছে আমরা। তুমি সামনে মনোযোগ রাখো। ইয়াসিফ মাবিশার কানের কাছে মুখটা এনে তখন জবাব দিল, তুমিও যে শুধু স্বার্থ সিদ্ধির জন্যই আমার সঙ্গে শুরু থেকেই কোমল ছিলে এবং আছো, সেটাকে আমি বুঝিনি ভেবেছ? একজন গরম হওয়া আর একজন নরম হওয়া, এটাও তোমাদের ছোট্ট পরিকল্পনার অংশ বিশেষ। কেবল ভুল বললাম? মারিয়াম যখন হিট করবে আমাকে, তখন তুমি সেভ করবে আমাকে। তাতে তোমার প্রতি আমার আস্থা, বিশ্বাস জন্মাবে। সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে চেয়েছিলে কথা বের করে নিতে আমার থেকে। আর এটা পুরো পরিকল্পনায় মারিয়ামের। বলো, এটাও কি ভুল বললাম? সরু চোখে তাকালো ওর দিকে মাবিশা।
ইয়াসিফের দুর্দান্ত বুদ্ধিমত্তায় মনে মনে অবাক আর মুগ্ধ হলেও তা প্রকাশ করল না, বরং অসন্তোষ চেহারা নিয়ে মুখ ঘুরিয়ে নিল জানালার দিকে। কিন্তু মূলত তুমি আমার প্রতি ক্ষুব্ধ মেরি, কারণ আমার রিজেকশনটা তুমি সহ্য করতে পারোনি। তোমার ইগো এত বেশি হার্ট হয়েছে যে যখন আমাকে মারিয়াম টর্চার করত তখন তোমার চোখে খুশির ঝিলিক বহুবার টের পেয়েছি। কি ভুল বললাম? এ পর্যায়ে দুজনের অভিব্যক্তি বদলে গেল। নিজের এই কপট আচরণ এত পরিষ্কার বুঝে যাবে ইয়াসিফ, এতটাও আশা করেনি মাবিশা। ইয়াসিফকে দেখল, সে মনোবিকার শূন্য হয়ে মারিহামকে দেখছে। ঠিক তখনই তাকে ইয়াসিফ বলল, প্রতিশোধ পরায়ণ মানসিকতা খুবই ভয়ঙ্কর। আমি হিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ মানুষদের সব থেকে বেশি হিংস্র মনে করি। এরা নিজেদের শত্রুকে যে কোনো উপায়ে বিনাশ করতে চায়। এই মানুষগুলো আমি আজ জীবনই এড়িয়ে চলি। কথাগুলোই মনোনিবেশ করে বেশ ছোট হলো মাবিশা নিজের কাছে। এটা সত্যি, নিজের স্বার্থে আঘাত পেলে মাবিশা কুৎসিত মানসিকতা ধারণ করে ফেলে যেন কিভাবে। সে ব্যক্তির প্রতি আক্রোশ বা প্রতিশোধ স্পৃহা থেকে তাকে আঘাত করতেও পিছুপা হয় না। বাট ম্যারি, তোমার প্রতি ইন্টারেস্ট না হওয়ার কারণ শুধু একজ্যাক্ট এটা না। আমার ফেলে আসা সঙ্গিনীদের মতোই তোমার পার্সোনালিটি লেগেছে। এর জন্যই তুমি সুন্দরী হলো, অ্যাট্রাকশনটা আসেনি। একটু অন্য রঙের মাঝে ডুবতে চাইছে দীর্ঘদিন, কিন্তু যে মেয়ে আসে কাছে সবাই এক, একটু অন্যরকম কাউকে চাই। তুমি যেমন, তুমি তো তেমন কাউকে পাবে। তবে সে অন্যরকম কেউ তোমার জীবনে সত্যিই আসুক, আর সে এতটাই অন্যরকম হোক যে তুমি তার থেকে নিস্তার পেতে প্রতিটা দিন তর পাবে, কিন্তু নিস্তার আর মিলবে না। পূরণ হোক চাওয়া। ঠোঁট বাঁকিয়ে হাসলো ইয়াসিফ। এরপর না চাইতো গাড়িতে নীরবতায় নেমে এলো। ইয়াসিফ সামনে তাকালো আবার। মারিহামের দিকে নজর যেতেই কপালে বিরক্তির রেখা পড়ল ওর। এতক্ষণ ধরে ওরা দুটো মানুষ গল্প করছে পেছনের ছিটে, তবুও দেখো সামনের মেয়েটার মধ্যে বিন্দুমাত্র আগ্রহ বা কৌতূহল নেই। ওরা কি বিষয়ে ফিসফাস করছে তার সম্পর্কে জানার। রোবট একটা, বিড়বিড় করে বলে উঠল ইয়াসিফ। পর মুহূর্তেই ভাবনাতে যুক্ত হলো আইমান মেহরিন। শুনেছে সে এই মানুষটিও অদ্ভুত অনুভূতি শূন্য ছিলেন, মানুষ মানুষের প্রতি আসক্তিহীন। চুম্বকের মতো মেয়েদের যে জাইন মাহতাবের সুন্দরতা আকর্ষণ করত, তাও মুখ থুবড়ে পড়েছিল আইমান মেহরিনের রোবট মনের কাছে। মারিহাম যে তারই কন্যা তা সে নিজের ব্যক্তিত্বের প্রতিটা দৃষ্টিকোণ থেকে প্রকাশ করছে যেন। কিন্তু তবুও ইয়াসিফের মন সন্দিগ্ধ, দ্বিধান্বিত। নাফিলের জন্মের পর আর কোনো সন্তান জাইন আইমানের জীবনে আসেনি বলেই জানে। থাকলে অন্তত জেরিন আন্টি জানতেন, তাহলে এই মেয়েটি কিভাবে তাদের সন্তান হয়। ঢাকা ফিরেই এই সন্দেহের শেষ করতে হবে সবার আগে। সহজ উপায়ের মাধ্যম নাফিল আর মেয়েটির ডিএনএ টেস্টই যথেষ্ট সত্যটা জানার, আর সেটা যে কোনোভাবে করতেই হবে। এদিকে মাবিশা তুখর বুদ্ধিশীল ইয়াসিফকে নিয়ে ভাবনাতে ডুবে গিয়েছিল। হঠাৎ করে ইয়াসিফকে নিয়ে কি একটা হিসেবে গরমিল খুঁজে পেল সে। চকিতে সেই হিসাবের ভুলটা ধরেও ফেলল। সেই সাথে বিস্ময়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে ঝট করে তাকালো ইয়াসিফের দিকে। বিস্ফোরিত চোখে চেয়েই ডেকে উঠল ওকে, ইয়াসিফ শেখ। ইয়াসিফ তখন মারিহামকে নিয়ে ভাবনায় মত্ত ছিল। মাবিশার অমর হতবাক কণ্ঠ নিয়ে ডাকটা কানে এলেই ফিরল তার দিকে। ইয়েস। বিস্ময় কিং কর্তব্য বিমূঢ় মাবিশা বোবা বনে গিয়েছিল কয়েক পলের জন্য। রাতের আধারে তার সেই মুখভঙ্গি চোখে পড়ল না তেমন। ইয়াসিফ প্রশ্ন চোখেই তাকিয়ে, পুরো 22টা দিন তুমি আমাদের বোকা বানিয়ে গেছো। প্রচন্ড ক্রোধ ছুটে এলো মাবিশার কণ্ঠ থেকে। ভ্রু কুঞ্চিত হলো ইয়াসিফের। মাত্র এক পলের জন্য হতবুদ্ধি হলো সে মাবিশার কথার অর্থ না বুঝতে পেরে, কিন্তু তারপরে আসল ব্যাপারটা ক্লিক করে গেল মাথায়। মুহূর্তেই পাতলা ঠোঁটের কোণায় ওর দম্ভপূর্ণ তীর্যক হাসি ফুটে উঠল ওর। ব্যাংকুয়েটার্স বলে মাবিশাকে বিশেষায়িত করে পূর্ণ হাসি ফুটিয়ে তুলল মুখে। মাবিশা মোটেও সে বিশেষণে গলল না, ক্ষোভে ফেটে পড়ল সে। তুমি ইচ্ছা করে ধরা দিয়েছো কেন? কি উদ্দেশ্য? তার উচ্চবাচ্য শুনে মারিহাম লুকিং গ্লাসে দেখার চেষ্টা করলো পেছনে কি হচ্ছে ওদের মাঝে। কি হয়েছে ম্যাভি? কি সব কথা বলছো তুমি?
গাড়িটা সাইড করো ফ্লোরেন্স, ফার্স্ট। রাত এখন 12:30টারও বেশি। শুনশান রাস্তায় দুই ধারে গাছগাছালিতে ঘেরা। এমন জায়গা মোটেও নিরাপদ নয়। ইয়াসিফ মারিহামকে বারণ করলো। কুল ডাউন মারিয়াম, এখানে গাড়ি দাঁড় করানোটা ঠিক হবে না। সেটা ইডিয়েট। ফ্লোরেন্স, এখানে থামো, কুইক। জায়গাটা মারিহামেরও পছন্দ হচ্ছে না। দ্বিধা নিয়ে তবুও মাবিশার কথা মতোই গাড়ি সাইড করে থামালো। ইয়াসিফ তখন মাবিশাকে বলল, সিনকেট বা মারামারি যাই করো, ডাকাতে ঢুকে করো বা গাড়িতে বসেই করো, এখানে দাঁড়ানো